রাত আনুমানিক 12:30 নাগাদ এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুকুন্দপুর গ্রাম জুড়ে। আকস্মিক এক অজ্ঞাত মেয়ের ঝুলন্ত লাশকে কেন্দ্র করেই মূলত গ্রামবাসীর এই উত্তেজনা। মুকুন্দপুরের জমিদার আশুতোষ দেবের বাড়ির সঙ্গে লাগোয়া পুকুরের পাশেই যে পুরনো আম গাছটা আছে, সেখানে ঝুলে আছে একটি মেয়ে। মেয়েটি কে বা কোথা থেকে এসেছে সে কথা উপস্থিত কেউই বলতে পারছে না। গাছটির ঠিক সামনেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন জমিদার আশুতোষ দেব। রাত অনেকটা হলেও মুহূর্তের মধ্যেই খবরটা গ্রামের ভেতর ছড়িয়ে পড়লে কিছু গ্রামবাসীও এসে সেখানে ভিড় জমিয়েছে। আহারে, কি নিষ্পাপ মুখশ্রী! হায় ভগবান, না জানি কার মেয়ে এখানে এসে আত্মহত্যা করল। চেনা কেউ বলেও তো মনে হচ্ছে না। হ্যাঁ গো বৌদি, সামনে গিয়ে দেখবো নাকি যে মেয়েটা কে? উপস্থিত সকলের কথাবার্তা ও ঝুলন্ত মেয়েটিকে দেখে এক অস্পষ্ট চিন্তার রেখা ফুটে উঠল আশুতোষ দেবের কপালেও। তোমরা কেউ সামনে যাও না, এভাবে অজ্ঞাত লাশে হাত দেওয়া ঠিক হবে না। পুলিশকে আসতে দাও, এরপর যা করা তারাই করবে। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি একদম ঠিক কথাই বলছেন। পুলিশ এসেই যা করার করুক। আশুতোষ দেবের কথা মতো গ্রামের কোনো মানুষ লাশটিতে হাত দিল না। এরপর ভোরবেলা পুলিশ এসে ঝুলন্ত লাশটিকে থানায় নিয়ে যায়। সেই যে লাশটা থানায় গেল, তারপর থেকে আর কোনো হদিশ পাওয়া যায়নি তার। গ্রামবাসী কয়েকদিন লাশটিকে নিয়ে আলোচনা করলেও সেই আলোচনাতেও যেন ধীরে ধীরে ঘুণ ধরে যায়। এরপর কেটে গেছে প্রায় 20 বছর, আর এই দীর্ঘ সময়ে মুকুন্দপুর গ্রামে বদলে গেছে অনেক কিছুই। সেই সঙ্গে আশুতোষ দেবের কোনো পরবর্তী বংশধর না থাকায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে গেছে আশুতোষ দেবের জমিদারি। ঘড়ির কাঁটা তখন 7:30 কি 7:45। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে খটখট শব্দ তুলে সামনের দিক থেকে এগিয়ে আসছে একটি গরুর গাড়ি। গাড়ির মাথায় টিমটিম করে জ্বলছে একটি জরাজীর্ণ লণ্ঠন। শুনশান রাস্তা দিয়ে আলো আধারের মাঝে গরুর গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হারান। দাদা, হুর হুর। কলকাতা থেকে প্রায় 8 ঘন্টার পথ পেরিয়ে মুকুন্দপুর গ্রামে এসেছে মোহন, কেশব, মৈনাক ও কৌশিক। গ্রামটা সম্পর্কে তারা এত গল্প শুনেছে যে এই গ্রামেরই একটি বহু পুরনো জমিদার বাড়িতে পিকনিকের আয়োজন করে সুদূর কলকাতা থেকে এখানে এসেছে 4 বন্ধু। কলকাতা থেকে মুকুন্দপুর গ্রাম অনেকটা দূরে হওয়ায় সকালে বেরোলেও এখন পর্যন্ত বাড়িতে গিয়ে পৌঁছাতে পারেনি তারা। কি রে, আর কতটা পথ যেতে হবে বলতো? সেই কোন সকালে বাসে উঠেছি, বাস থেকে নেমে আবার এই গরুর গাড়ি, পথ যেন শেষই হচ্ছে না। এই আর একটু পথ বাকি আছে বাবু। ওই জঙ্গলের পথটা পেরিয়ে গেলেই জমিদার বাড়িখানা পেয়েই হবেন। এতটা পথ এত তাড়াতাড়ি কি আর শেষ হয়? হারানের কথার আর কোনো উত্তর দিল না কেউই, কারণ প্রায় ঘণ্টাখানিক ধরেই মৈনাকদের একই কথা শুনিয়ে যাচ্ছে সে। নিঃশব্দ জঙ্গলের রাস্তা দিয়ে হারানের গরুর গাড়িটা এগিয়ে আসতেই হঠাৎ করেই এক দমকা হাওয়া বয়ে গেল। সেই হাওয়ার দুলুনিতে গাড়ির মাথায় ঝোলানো লণ্ঠনের আলোটা মৃদুভাবে কেঁপে উঠল। এটা কিসের হাওয়া লাগলো শরীরে? হাওয়াটা তো শরীরে লাগতেই শরীরটা কেমন উষ্ণ হয়ে উঠল। কৌশিকের কথাটা কানে বাজতেই না চাইলেও কথা বলে উঠল হারান। ভয় পেলেন নাকি বাবুরা? ঘাবড়াবেন না। এই জমিদার বাড়ির রাস্তাঘাটে কিছুটা এমন পরিস্থিতি আসবে। একে তো ভুতুলে রাস্তা,
তার উপর আবার গাড়োয়ানের মুখে এরূপ কথা। কথাটা শুনেই যেন কিছুটা চুপসে গেল কৌশিক, কিন্তু মুখে কিছুই বলল না সে। তা বাবুরা, এই সন্ধ্যাবেলায় আপনারা এদিকে এসেছেন যে? আপনারা জানেন না ওই জমিদার বাড়িখান যে খুব একটা সুবিধার না? কেন, কি হয়েছে ওই বাড়িতে? আমরা কলকাতা থেকে আসছি এই বাড়িতে পিকনিক করার উদ্দেশ্যে। গ্রাম বা ওই বাড়ি সম্পর্কে তো তেমন কিছু জানি না আমরা। কোনো সমস্যা আছে নাকি? তাই কন, কিন্তু এমন একখান ভুতুরে বাড়িতে আপনাদের আসতে হলো। বারবার এক কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে গেল মোহন। এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকলেও যেন আর কিছুতেই নিজেকে সামলাতে পারল না সে। আরে বারবার এক কথা কেন বলছো তুমি? এত কথা না বলে গাড়িটা একটু দ্রুত চালাও না। যেটা প্রয়োজনীয় সেটা না করে অযথা কিসব ভুলভাল বকে যাচ্ছ। মোহনের ধমকের সুরে কথাগুলো শুনে কিছুটা ভরকে গেল হারান। সে আর কোনো বাড়তি কথা না বলে হেট হেট করতে করতে গরুর গাড়ি চালিয়ে নিয়ে গেল সামনের দিকে। রাত ঠিক 9টা নাগাদ খানিকটা আলো আধারের মাঝে গরুর গাড়ি নিয়ে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো হারান। গাড়ি থেমে যেতেই গাড়ির ভেতর থেকে একে একে বেরিয়ে এলো কৌশিক, মৈনাক, কেশব ও মোহন। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে রংচটা ও জরাজীর্ণ একখানা পুরনো বাড়ি। বাড়িটা যে বহুকাল ধরেই পরিত্যক্ত পড়ে আছে সেটা বাড়ির বাইরের অংশটা দেখলেই ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাবুরা, আমি কিন্তু আপনাগো আবারও কইতাছি, এই বাড়িতে আসেন ঠিক আছে, কিন্তু রাইতের বেলা এখানে থাকেন না। হারানের কথায় এবার আর কান দিল না কেউই। উল্টো তারা দ্রুত পায়ে হেঁটে চলে গেল বাড়ির ভেতরে। যদিও বাড়িটা বেশ পুরনো আর স্যাঁতস্যাঁতে দেখাচ্ছিল, তবুও তাদের কাছে যেন সাহিত্যিক গল্পের মতোই সুন্দর লাগছিল দেখতে। জমিদার বাড়িতে এসে ঘণ্টাখানিক বিশ্রাম নেওয়ার পর রাত 10টা নাগাদ বাড়ির সামনের শান বাঁধানো পুকুর ঘাটের পাশেই রান্নার ব্যবস্থা করল তারা। যেহেতু শহর থেকেই রান্নাবান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, সেহেতু এই বিষয়টাতে তেমন একটা সমস্যায় পড়তে হলো না তাদের। উফ, সেই অ্যাস্থেটিক ফিল আসতেছে রে ভাই। সেই মনে হচ্ছে হরর প্লেসে দাঁড়িয়ে বনভোজন করতেছি। একদিকে মাংসের ঘ্রাণ, অন্যদিকে শীতল বাতাস। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। ফিলটাকে একটু কন্ট্রোলে রাখ ভাই। রান্নাটা আগে হতে দে, তারপর না হয় খাবি। রাত ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। সেই সঙ্গে চারপাশের গাঢ় কালো অন্ধকার যেন চাদরের মতো ঢেকে ফেলেছে পুরো পুকুর পাড়টাকে। ফুটফুট করে জ্বলতে থাকে লাকড়ির আগুন, আর দূর থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসা শেয়ালের ডাক যেন ভেঙে দিচ্ছে পুরো নিস্তব্ধতাকে। কৌশিক মন দিয়ে ডেকচিতে মাংস রান্না করছে, আর পাশে দাঁড়িয়ে তাতে টর্চের আলো ফেলছে মৈনাক। এই বাড়িটা অনেক বছরের পুরনো হলেও বেশ ঐতিহ্যবাহী আর সুন্দর। মনে হচ্ছে এই বাড়ির মালিক অনেক শৌখিন ছিল, ঠিক যেন গল্পের মতোই তুলিতে আঁকা কোনো রাজপ্রাসাদ। মোহনের এমন কাব্যিক কথায় কেউই কান দিল না, কারণ সকলেই জানে মোহনের কথায় এখন যে পাত্তা দেবে তাকেই ধরে বেসুরো গলায় কটা কবিতা শুনিয়ে দেবে। আর তাই তো সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজে মনোনিবেশ করল তারা। কৌশিকের মাংস রান্না প্রায় হয়েই এসেছে। আগুনের লালচে আলোয় ডেকচির ভেতরের